বামপন্থায় আমার কিছুটা পরিমাণে যেমন বিশ্বাস আছে, তেমনি বামপন্থার তো লিমিট আছে। আমাদের এখানে বামপন্থ কোনটা সেটা কে স্থির করবে? শেষ পর্যন্ত কোনো বৈপ্লবিক পথ খুঁজে পাওয়া যে কত দূরহ সেটা এই 60 বছরেও ভারতবর্ষে দেখা গেল না। সুতরাং আমি অত স্থির হই কি করে যে অন্য কোনো বৈপ্লবিক পন্থা এক্ষুনি দেখা যাচ্ছে। কিন্তু এই যে শুধু আপনার জগতে, শুধু সাংস্কৃতিক জগতে এই যে লেবেল সেঁটে দেয়া যে আচ্ছা ইনি বামপন্থী, ইনি তৃণমূলপন্থী, ইনি ওরা আমরা, একদম ভালো লাগে না আমার, এটা একদম আমি পছন্দই করি না। এই ওরা আমরা করার দরকারটা কি? যে যার নিজের কাজের দ্বারা পরিচিত হোক না। হ্যাঁ, একটা কোনো বিশেষ জায়গায় একটা বিশেষ অসুবিধে তৈরি হয়েছে জনজীবনে, সমাজ জীবনে, কারা এগিয়ে এলেন তখন, তার থেকে বিচার হোক তারা কে সমাজ সম্বন্ধে কি ভাবেন, কে জনজীবন সম্বন্ধে কি ভাবেন, তো নিশ্চয়ই হতে পারে। এবং সেটা নিয়ে যদি সমালোচনা হয়, আপনাকে বলা হয়েছিল যে নন্দীগ্রামের সময় কেন আপনি মুখ খুললেন না। নন্দীগ্রামের সময় মুখ খুলবার খুলিনি, এটাও তো ভুল। তারপরে তো করেছি তো আমি, একদম আমাকেই একটা সাক্ষাৎকারে বলুন। হ্যাঁ, সেটা এখন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এইভাবে যে দেগে দেয়া, মানে আচ্ছা সৌমিত্র চট্টোপাধ্যায় ওই শিবির সেই জন্য বলেছেন, তারপরে একটা পরের পর আক্রমণ হতে থাকলো, মানে আপনার কীর্তি, আপনার বয়স, আপনার মেধা সমস্ত মুছে গেল, শুধু সিপিএম। এইটা আপনাকে যন্ত্রণা দেয় না? হ্যাঁ, এবং সেই অর্থে আমি বামপন্থী শাসন ব্যবস্থার যেমন খানিকটা পরিমাণে সমর্থন করেছিলাম দীর্ঘদিন ধরে, তেমনি সেই সঙ্গে এটাও যে আমি কোনোদিনই সিপিএম নই, কখনোই নই। হ্যাঁ, বামপন্থী বন্ধু তো অনেক আছেন, সে তো আবার দক্ষিণপন্থী বন্ধুও আছে। তবে আমার মনের মধ্যে বোধহয় একটু র্যাডিক্যালিজমের দিকে ঝোঁকটা বেশি, এইটা বলতে পারি। এই সময় আপনার কাজ করতে, আপনার এই এত আক্রমণ ইত্যাদিতে কখনো অসুবিধে হয়নি, বা কখনো আপনার মনে হয়নি যে না, আগে আগে হলে যেটা হতো এখন আর হয় না, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, একটা নাটক আজকাল করতে গেলে এত রকমের ঝামেলার মধ্যে দিয়ে করতে হয়, সেই দিকে নজর দেবো না কোন কাগজে আমাকে আক্রমণ করলো, কি গালাগাল দিলাম শুনি, কি করব। আমি 50 বছরের উপর আমার এই দেশবাসীর সামনে আমার কাজকে বারবার নানা জায়গায় নিয়ে আসছি, এবং আমি নিজে জানি যে সেটা খুব একটা বিশাল কাজ নয়, কিন্তু ওইটাই আমার কাজ। সেই কাজ আর কারোর জন্য তো নয়, দেশবাসীরই জন্যে। তারাই স্থির করবেন আমি ঠিক করছি কি ভুল করছি। কিন্তু এই প্রক্রিয়া, ধরুন নাটক তো সৌমিত্র চট্টোপাধ্যায় একা রাস্তা দাঁড়িয়ে করতে পারেন না, তার জন্য মঞ্চ লাগে, আয়োজন লাগে। আয়োজন সংগঠনটাই ভয়ঙ্কর অসুবিধে ক্রমশ হয়ে যাচ্ছে। একটা হল পাওয়ার জন্য নানা রকমের অসুবিধে তৈরি হতে পারে। কোন দল আমার নাটকটা করবে তার জন্য হতে পারে। আমার তো কোনোদিন, আমি তো নাটকের দল করিনি। আমি যেটা করতাম সেটা একদিক থেকে এক ধরনের, মানে কি বলবো, অপরচুনিজম। অর্থাৎ আমি মনে করতাম যে আমার জনপ্রিয়তা বা আমার স্টার হিসেবে যে জনপ্রিয়তা, সেইটাকে কাজে লাগিয়ে আমি একটা নতুন নাটক করব, অন্য নাটকের ক্ষেত্র খুঁজে পাবো, সংগঠন খুঁজে পাবো। সেটা আজকাল বড় অসুবিধা হয়ে গিয়েছে, সবসময় হয় না। এবং সেখানে আমার মনে হয় যে আমরা, তারা, ওরা, এইসব 50 রকমের বিভাজন, এইগুলো বোধহয় একটু অসুবিধা করতে পারে বা করছে। এই আপনি যেখানে বসে কথা বলছি, সুমন কিছুদিন আগে অন ক্যামেরা প্রতিপক্ষেই বলছিল যে এমনকি ঘোষণা, রাজা লিয়ারের মতো নাটকের ঘোষণায় আপনি কি বলবেন, সুমন কি বলবে, সেটাও বলে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা বিমল চক্রবর্তীর কথা উল্লেখ না করতে অবধি অনুরোধ হচ্ছে। এমনকি পরিচালকের জায়গায় কে নাটক শেষে পরিচয় করিয়ে দেবেন সেটা অবধি নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এটা আপনার এই বয়সে দাঁড়িয়ে কিরম লাগছে, এই স্ট্যাচারে? এখন ব্যাপারটা হচ্ছে যে একদম আমাকে প্রত্যক্ষভাবে সেই চেষ্টা করা হয়নি, প্রত্যক্ষভাবে। কিন্তু ওকে ফোন করে বলা হয়েছে আপনাকে বলে দিতে, মানে ও যা বলেছে। ওকে ফোন করে বলা হয়েছে, কিন্তু সে তো আমাদের বলাই বাহুল্য, আমি সেসব কথা কারো শুনি না। আমার যদি নিজের কিছু বলার থাকতো আমি এমনিও বলতাম, অমনিও বলতাম।
আমার যেটা খারাপ লেগেছিল ওই বিমল চক্রবর্তীর ঘটনার পর, সেটা হচ্ছে যে অ্যাটল একটা ডিপার্টমেন্ট মানে থেকে, তথ্য সংস্কৃতি থেকে সেটা যাবে কেন, এবং সেটা যদি অ্যাটল কিছু তা নিয়ে বলার থাকে, তো যাদের হয়ে নাটকটা প্রযোজিত হয়েছে অর্থাৎ মিনার্ভা রেপার্টরি, তাদের সঙ্গে পরিচালককে নিয়ে বসে তারা ঠিক করতে পারতেন। হঠাৎ লাস্ট মোমেন্টে একটা না দিলেই তো হতো। যাই হোক, এ নিয়ে আমি আর আজকাল ভাবছি না। আমি শুধু চেষ্টা করে যাব যে কটা দিন পারি যে আর একখানা নাটক করব, সে নাটকটা শেষ হলে আবার একখানা নাটক করব, কেননা আর তো অন্য বেশি কাজ করার সুযোগ আর আমার নেই। সিনেমা নতুন করে করা যায় না, মানে অভিনয় করতে ডাকলে নিশ্চয়ই যাব। এই বছরই 4টে ছবিতে অভিনয় করেছি। এই সুজয় বা অনুরাগ, আজকের যারা হিন্দি ছবি তৈরি করে মূলত, তারা ডাকলে তার এই কাহিনী দেখার পর বা অনুরাগের কথা ভাবলে আমার মনে হয় যে হ্যাঁ, যদি খুব বেশি আমার শারীরিকভাবে অসুবিধে না হয়, তাহলে আমার ইচ্ছে করে করতে। আমি সুজয়কেই সেদিন ফোন করে বললাম যে তোমাদের ছবি দেখলে যেমন আমার ভালো লাগে, তেমনি আমি ভাবি যে আমি তোমাদের ছবিতে বোধহয় আর কাজ করার যোগ্য নেই, আমার শরীরটা সেরকমভাবে, আমি অত খাটতে পারবো না। তো বললাম না, তোমায় খাটতে হবে কেন, তোমাকে না খেটে তো কাজ করতে পারো। আমার না, আমি ভালো করে কাজ করা মানেই খেটে কাজ করা বুঝি, এবং তোমাদের কাজের মধ্যেও সেই খাটনির, পরিশ্রমের, সেই ডেডিকেশনটার ছবি দেখতে পাচ্ছি আমি। সেই জন্যই বলছি যে আমি হয়তো আর সেই রকম পরিশ্রমের জায়গায় নেই। যদি না থাকি, ভালো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ছবি দেখব এবং হাত নেড়ে তাদের উৎসাহ দেব। আমি সত্যজিৎ রায়ের কথায় ফিরবো। ফেলুদা আপনাকে বাচ্চাদের মধ্যে ভীষণ জনপ্রিয় করে তুলেছে এবং আজ অবধি ফেলুদার সেই তুলনাটা, সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ ছায়াটা অতিক্রম করে চরিত্রটা বেরোতে পারেনি। আজকের আবার একটা নতুন ক্রাইসিস, যাকে আপনি মনে করতেন, আমাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বেনু পারবে, সব্যসাচী অবশ্যই তারও বয়স হচ্ছে এবং সন্দীপ রায়ের নতুন ফেলুদা খুঁজছেন, নজর রেখেছেন। আপনার কোনো সাজেশন থাকবে? এখানে এসে আমার মানে লিমিটটা ধরে নিতে হবে তোমাদের। অর্থাৎ বেনু পারবে, হ্যাঁ, এটা আমি বেনুর জেনারেশন অবধি চিনি, তারপরের জেনারেশনের অভিনেতাদের আমি তেমন গভীরভাবে তো জানি না, যাকে তাদের সকলকে প্রায় দেখিই নি আমি। দু একজনকে দেখে মনে হয় যে একে দিয়ে হয়, সবই হয়। যেটা কম পাই এখনকার ভালো যারা এই যে, তাদের মধ্যে ফেলুর মধ্যে যে বাঙালিয়ানাটা আছে সেটা একটু কম পায়। সেও নিশ্চয়ই তাদের মধ্যে আছে, নিশ্চয়ই পরিচালক তাদের খুঁজে বার করবে, কিন্তু আমি জানি না তাদের, এইটা হচ্ছে মুশকিল। এইবারে আমায় মানতে হচ্ছে যে একটা জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে। আপনার মধ্যে কি সেই বাঙালিয়ানা সত্যজিৎ রায় ইম্পোজ, নাকি আপনি বড় হয়ে ওটা কৃষ্ণনগর, কলকাতা, আপনি আমি ওরকম বাঙালি, ওটা আমার ভেতর সহজাত, স্বাভাবিক। ওটা সত্যি বলছি যে ওখানে যে চিত্র নির্মাতা আমাকে ঠিকই জানতেন, চিনতেন। কিন্তু এটা তো মানবেন যে এই চরিত্রটায়, বিশেষ করে পরবর্তীকালে ফেলু কাহিনীতে, আপনার দীর্ঘ এবং গভীর ছায়া রয়েছে, মানে তার চেহারায়, তার কথা বলা, সেটা কিছুটা হয়তো পাঠক সিনেমার সঙ্গে রিলেট করা, কিন্তু কিছুটা যেন লেখকের নিজস্ব পুষো। সেটা আমি বলতে পারবো না। আমার এটা নিয়ে তো অনেকবার অনেক মজার গল্প বলাও হয়েছে। অনেকে বলেছেন যে ওই যে ছবিটা ইলাস্ট্রেশন, সে নাকি আমার মতন অনেকটা। তো আমি প্রথম যখন এটা মানিকদা লিখতে শুরু করেন এবং তার সঙ্গে ইলাস্ট্রেশনগুলো আঁকতে শুরু করেন, সেই সময় আমার দেখে বোধহয় আমার মনের মধ্যে সেই ভাবনাটা ছিল বলে আমি মানিকদাকে বললাম, মানিকদা এই ইলাস্ট্রেশনগুলো দেখে মনে হচ্ছে এটা অনেকটা আপনার মতন। হ্যাঁ, মানিকদা বললেন, সে কি, আমাকে তো অনেকে বলে গেল আমি তোমাকে দেখে আঁকছি বলে একটু হ্যাঁ হাসলেন, আমিও হাসলাম। কিন্তু আসলে ওই ফেলুর চরিত্রটা, ওটাকে কিন্তু আমি সত্যিই মনে করি ওটা সত্যজিৎ রায়েরই একটা সাইড।
অল্টার ইগো। একটা দিক, এমনকি শঙ্কুও তাই, একটা বুড়ো একটা যুবক, কিন্তু দুটোই সত্যজিৎ রায়ের সত্যানুসন্ধানের একটা মানে কি বলবো অঙ্গ, রূপক। অরণ্যের দিন রাত্রিতে, আমি কালকে এই ছবিটা, শুভেন্দু আপনাকে বলছেন তোর তো এখন অ্যাসেন্ডিং কার্ভ, যত বাঁচবি তত উঠবি, তার উত্তরে আপনি বলছেন যে যত উঠবো তত নামবো। তো এই নাবা ওঠা আপনার ব্যক্তি জীবনে এবং কেরিয়ারে কতটা স্পর্শ করেছে, বা কতটা সেই বাঁকগুলোতে যন্ত্রণা দিয়েছে? ফিল্মে কারোর কেরিয়ার করা থাকলে বা কেরিয়ার হয়ে থাকলে সেটার সঙ্গে সঙ্গে এই ওঠানামাটা চলতে থাকে, এটা কেউ অস্বীকার করতে পারে না। মানে যখন আমি হয়তো 12 বছর কাজ করে নিয়েছি, তখনও এরকম মনে হয় যে আমি বোধহয় ওই যত উঠবো তত নামবো, এই বোধহয় বাঁকের পরেই একটা বিরাট খাদ রয়েছে, আমি পাটা পিছলে গেল। এই অনিশ্চয়তা, এই মানে এই ধরনের একটা মানে যে কি যে যা কিছু ঘটতে পারে, নিশ্চয়তা বলে এখানে কিছু নেই, এটা এই আমাদের কেরিয়ারে একদম একদম থাকবেই। আমারও হয়েছে, অনেক সময় মনে হয়েছে, কিন্তু মনে যেমন হয়েছে তেমনি সঙ্গে সঙ্গে আমি নিজেকে বোঝাবার চেষ্টা করেছি যে আমাকে তো কেউ জোর করে এখানে টেনে আনেনি, সম্পূর্ণ স্বইচ্ছায় আমি এসেছি। তো এতে যদি কিছু আমার পতন হয় তাহলে সেটাকে আমার মেনে নিতে হবে, খালি ভাবতে হবে যে কি করে, আমি ঠাট্টা করেই বলতাম যে চারটি ভাত কি করে জুটবে, তাহলেই হলো। নিজেকে বোঝানো এত সহজ? সহজ নয়, অনেক সময় এ হয় যে কি করব তাহলে, কেননা এই যে কেরিয়ারটার সঙ্গে সঙ্গে আমার জীবনও তো এগিয়ে এসছে, আমার সংসার হয়েছে, আমার ছেলে মেয়ে এসেছে, আমার মানে একজন রোজকেরে গেরস্থ মানুষ হিসেবে আমার দায় দায়িত্ব বেড়েছে, সেগুলো নিয়ে চলতে হয় তো জীবনে। তবে আবার এটাও বলবো যে এই সব নিয়ে আমি খুব বেশি ভাবিনি, আমি একটু বেপরোয়া ছিলাম। বোহেমিয়ান বলবেন? এই বেপরোয়া, আমি যে ঠিক আছে দেখা যাবে, যখন হবে তখন দেখব। এবং কেন জানি না মনে একটা বিশ্বাস ছিল, মনের গভীরে তলায়, যে খুব বেশি আমি মানে তলিয়ে যেতে পারবো না নিশ্চয়ই, আত্মবিশ্বাস, এটা ভাবতাম। সেটা আত্মবিশ্বাসী বলা হোক বা সেটা আশা, তো সেই আশার ছলনে ভুলে তো খুব বেশি কিছু নষ্ট হয়েছে বলে তো মনে হয় না। কেননা সব থেকে বড় যেটা পাওনা জীবন থেকে, সেটা তো পেয়েছি। ওই আবার ওই কথাটা ব্যবহার করেছি যে মানুষ তো ভালোবেসেছে আমায়, এখনো বাসে, আর কি চাই। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার সঙ্গে কাজ করেছেন। ঋত্বিক ঘটক নাকি কোমল গান্ধারের জন্য আপনাকে অফার করেছিলেন, সেই মুহূর্তে পারিশ্রমিকের কারণে আপনি রাজি হননি, সেটা কি ঠিক? হ্যাঁ, বোধহয় ঠিকই। পারিশ্রমিকের কারণটা, পারিশ্রমিকটা এমনই হাস্যকরভাবে কম বলেছিলেন, সেটা মর্যাদাহানিকর মনে হয়েছিল আমার, সত্যি কথা বলতে কি। মানে এদের সঙ্গে কাজ করার মুখ্য ইয়েটা মানে উদ্দেশ্যটা তো পারিশ্রমিক নয়, কিন্তু ওরকমভাবে কম বলে, ধরুন কথার কথা বলছি, যেখানে আমার 10 টাকা পাওয়া উচিত সেখানে যদি বলে তোমাকে 3 পয়সা দেবো, তখন মানে এটা আমাকে অসম্মান করা হচ্ছে, সেটা একটা কারণ হয়েছিল। এবং এছাড়াও বোধহয় কিছু উনি আরও কয়েকটা জিনিস বলেছিলেন, সেগুলো এখন আর মনে নেই। এইটুকুন মনে আছে যে কোমল গান্ধার করা হয়নি। কিন্তু তারপরে সংসার সীমান্ত প্রেমন মিত্রের, সেটা নিয়েও নাকি উনি আপনাকে ভেবেছিলেন চোরের চরিত্রে। না, কিন্তু উনি আমাকে ভাবেননি তখন। ও তাই? ভাবেননি এটা বুঝতে পারি এই কারণে যে যখন ওর করার কথা হলো, হ্যাঁ, তখন কিন্তু উনি অন্য লোককে ডেকেছিলেন, আমাকে ডাকেননি। তারপরে দেখা গেলো যে ওগুলো কোনোটাই কারোরই হাতে নেই, ও মানে অন্য লোকের খোঁটে ঘুরতে ঘুরতে তরুণ মজুমদারের কাছে গিয়ে সংসার সীমান্তে পৌঁছলো। এবং ওই সংসার সীমান্তে কিন্তু
এর আগে রাজেন তরফদারেরও করার কথা হয়েছে। আচ্ছা। এবং যে চিত্রনাট্যটা মোটামুটি অবলম্বন করে তরুণবাবু কাজ করেছিলেন, সেটা মূলত বোধহয় রাজেন তরফদারেরই করা। আকাশ কুসুম ছবিতে আপনি ট্রাউজারের ওপর, প্যান্টের ওপর পাঞ্জাবি পরলেন, সেটা আজ অবধি বাঙালির একটা অন্যতম স্টাইল স্টেটমেন্ট। দুবার যেটা পড়েছি, আর একটা ছবিতেও পড়েছি। আচ্ছা, কোনটায়? দুবার কেন, তিনবার, অরণ্যের দিন রাত্রি। তাতেও ওই প্যান্টের ওপর পাঞ্জাবি, ওইটাতেই মার্কা মারা হয়ে গেল। এবং সোনার কেল্লা, হ্যাঁ, বাড়িতে। মানে সেই দিক থেকে প্যান্টের ওপর পাঞ্জাবি চালু বোধহয় আমার পড়ার থেকে শুরু হয়। কিন্তু সবটা কৃতিত্ব আমার বোধহয় দাবি করা ঠিক নয়। ওখানেও আমার যিনি মেন্টর, সত্যজিৎ রায়ের একটা হাত ছিল। সেটা কি খুব সচেতনভাবে আপনাকে দিয়ে একটা স্টাইল স্টেটমেন্ট ইন্ট্রোডিউস করা, নাকি ফেলুদা চরিত্রের সঙ্গে এটা যাচ্ছে, বা অরণ্যের দিন রাতে? হ্যাঁ, ফেলুদার সঙ্গে যাচ্ছে, এটি বোধহয় ভেবেছিলেন। অরণ্যের দিন রাতে তো বটেই, যে একদম প্রথাগতভাবে যেরকমভাবে লোকে পাঞ্জাবি পাজামা পরে, যেভাবে প্যান্ট শার্ট পরে, সেটা না করে একটা ভেঙে কিছু করবেন, এটা তো ভেবেইছিলেন বোধহয়। এবং ওই যে অ্যাটমসফিয়ার, যেখানে রবি ঘোষ খবরের কাগজ ছিঁড়ে বলছে যে সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, সেইটার সঙ্গে কোথাও যাচ্ছিল এই ভাঙচুরগুলো। আপনার মানে আজকেই, আমি কালকেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা হচ্ছিল ঝুলফি ওড়ানো নিয়ে, যে খুব সচেতন সিদ্ধান্ত, যে আচ্ছা এইটা যদি আমি ইন্ট্রোডিউস করি, যদি এটা ক্লিক করে, গোটা দেশের লোক হয়তো এটাকে ফলো করবে, বা এটার একটা মার্ক হবে। আপনাদের সময় বা আপনার এই ধরনের ছবিগুলোতে সেগুলো কি আপনার সচেতন প্রয়াস ছিল, নাকি পরিচালকের কথা? পরিচালকের কথা ছাড়াও মানে সত্যজিৎ রায় বা এই ধরনের মানে বড় পরিচালকদের বাদ দিলে অন্যান্য যে সমস্ত ছবিতে কাজ করতাম, সেখানে অনেক সময় আমরা আমি এমন একটা চুল কাটলাম যেটা হয়তো একটা তখনকার ফ্যাশন স্টেটমেন্ট। যেমন ক্রু কাট করেছিলাম আমি এক সময়, এবং আশ্চর্য হচ্ছে সেই ক্রু কাটটা করে আমায় কিরম দেখিয়েছিল এখন আর আমার মনে নেই, কিন্তু সম্ভবত সেটা খুব ভালো দেখায়নি, সম্ভবত। হ্যাঁ, কেন সেই ছবিটাতেও সেটার কোনো প্রতিক্রিয়া হয়নি যে আমি ক্রু কাটে কাজ করেছিলাম। আর সত্যজিৎ রায় দেখবেন, তুমি এরকম করলে কেন, তোমাকে একটু বড় চুলেই ভালো লাগে, উনি এরকম বলে দিতেন আমায়। কিন্তু আপনি তো চরিত্র নিয়ে বারবার, মানে হলিউডের কতটা প্রভাব আমি জানি না, কিন্তু সেই সময় সেই রকম একজন অভিনেতা চরিত্র নিয়ে ভাবছে, সেটা কখনো জিন্দের বন্দির ময়ূরবাহনের ওই অবাঙালি টাঁচ, একটা মধ্যপ্রদেশের ধাঁচ, আবার কখনো আমরা সবাই জানি অভিযানের ট্যাক্সি ড্রাইভার। তো সেইগুলোর পেছনে তো আপনার একটা চেষ্টা ছিল, একটা বিপুল হোমওয়ার্ক ছিল। আমি শুনেছি যে ট্যাক্সি ড্রাইভার সেজেও আপনি রাস্তায় বেরিয়েছেন। অভিযানেরটা বেশি আলাদা। অভিযান আমাদের কলেজের সময় থেকে খুব প্রিয় গল্প, আমাদের তারাশঙ্কর প্রিয় লেখক, তার প্রিয় গল্প। সেইটে যখন করার কথা হলো, তখন প্রথমে সত্যজিৎ রায়ের কিন্তু পরিচালনা করার কথা ছিল না। আচ্ছা, সেটা জানেন হয়তো আপনারা। তখন ঠিক ছিল যে উনি খালি চিত্রনাট্যটা লিখে দেবেন। আচ্ছা, চিত্রনাট্য লিখেও দিলেন, কিন্তু শেষ পর্যন্ত নানা রকম সার্কামস্টান্সেস থেকে উনি পরিচালনার দায়িত্বটাও গ্রহণ করতে বাধ্য হলেন। তো সেইটা নিয়ে যখন আমি আগে থেকে ভেবে রেখেছিলাম, প্রথম যখন শুটিংয়ে গেলাম, একেবারে প্রথম দিনের শুটিংয়ে আমি সেটা, উনি বসে রইলেন, শর্টটট নিলেন, কিন্তু তখন তো যে তথাকথিত ডিরেক্টর সেও রয়েছে, সুতরাং আমি বুঝতে পারছি না কী করা উচিত। যাই হোক, সেই তো পুরো বাতিল করে পরে আমরা আউটডোরে গেলাম, সেখান থেকে উনি পুরো দায়িত্ব নিলেন। দায়িত্ব যখন নিলেন তখন ওই ঘটনাটা ঘটে। আমি ওকে গিয়ে বললাম যে, মানিদা, আমি এই বাংলাটা যদিও মানে এখানেই বসবাস করেছে, সবই তিন পুরুষ হয়ে গেছে, কিন্তু এরা যারা গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, এইসবভাবে এইসব কাজ করে, তাদের সঙ্গে অনেক মিশেছি। সত্যি আমি খুব মিশেছিলাম এক সময়। এদের একটু মাঝে মাঝে হিন্দি কথা ব্যবহার করে, এটা কি করতে পারি? কিরম শোনাও। আমি রিহার্সালে করে শোনালাম, উনি কিছু বললেন না। 2-3টে রিহার্সাল আমি ওরকম করার পর যখন শটটা টেক করা হবে, ফার্স্ট শট সেই অবস্থায়, উনিও দায়িত্ব নেওয়ার পর প্রথম শট, তখন আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম,
আমি মাইদা তাহলে আমি কী করবো, আমি কেরম করবো? মাইদা একটু ভেবে বলেন, আমার তো কোনো আপত্তি নেই, আমি ভাবছি লাভ সিনে কিরম শোনাবে। তারপর বলে করো করো দেখি, হ্যাঁ ডাবিং তো আমাদের হাতেই রইল। ডাবিং তো আমাদের হাতেই রইল বললেন বটে, কিন্তু এর পরের দিন থেকে যে ডায়ালগ শিট আমার কাছে পাঠানো হতো তাতেই উনি সেই রকমভাবে বাংলাটাকে ইয়ে করে করে দিতে আরম্ভ করলেন। এবং আমার নিজেরও যা আমার মনে আসতো সেইগুলো আমি করলাম। ওই 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 ছবিতে ওই ওর নার্সিংয়ের মুখের ভাষাটা, ওইটা আমার একটুখানি কন্ট্রিবিউশন ছিল। ঝিন্দের বন্দি, ঝিন্দের বন্দিতে একটা টান এনে রেখেছিলাম এই অবধি, কিন্তু সেটাও পরিচালকের অনেকখানি হাত ছিল। তপনদা ভীষণ অভিনয় ভালোবাসতেন, এবং সেই জন্যই তপনদা যখন চিত্রনাট্য পড়তেন সেটা ভালো করে শুনলে একটা পথ পাওয়া যেত যে এই দিক থেকে অভিনয়টা করব, সেইভাবেই করেছিলাম। আচ্ছা রে বাঙালি বলে ওই যে একটা টান আনা, সেটা তাই থেকেই তপনদার পড়ার থেকেই মনে এসেছিল। দিলীপ কুমার সম্পর্কে আপনি যতটা শ্রদ্ধাশীল, উল্টো দিকে দিলীপ কুমারও ততটা শ্রদ্ধাশীল। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে পড়ছিলাম যে আপনি কখনো, দিলীপ কুমার বলছেন যে সহ অভিনেতাদের ডমিনেট করার চেষ্টা করেননি। দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কটা পুরোটাই কিন্তু ওই আবার ওই তপন সিনহার জন্যই। আচ্ছা, হেমেন গাঙ্গুলি যিনি ছিলেন ক্ষুদিত পাষাণের প্রডিউসার, মানে রাঁচির যাদের গাঙ্গুলি, ওর খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে দিলীপ কুমার এবং রাজ কাপুর ছিলেন, তো বিশেষ করে দিলীপ কুমার। তো দিলীপ কুমার সেই সূত্রে মানে আসতেন কলকাতায়, তপনদার সঙ্গে ওর বন্ধুত্ব হয়। পরে তো তপনদার সঙ্গে 2-3টে ছবিও করেন বোধহয়, একটা তো সাগিনা মাহাতো, আরও একটা কি করেছিলেন বোধহয়। যাই হোক, সেই সময় থেকে আমার দিলীপ কুমারের সঙ্গে বন্ধুত্ব তো একটা তৈরি হয়। এবং এর মধ্যে আরেকটা ঘটনা ছোট্ট ঘটে, অভিযান তার প্রথম মানে যেটা কি বলে বম্বে প্রিমিয়ার যেটা হয় বম্বেতে, সেইখানে আমি যাই সত্যজিৎ রায়ের সঙ্গে, এবং ছবির স্ক্রিনিং শেষ হলে অনেক দূরে বসেছিলেন দিলীপ কুমার, উনি উঠে আসেন একদম খুব খুব দ্রুত হেঁটে উঠে এসে আমার হাত ধরে, তার আগে আমার সঙ্গে আলাপ ছিল, তো ওই আলাপ হয়েছিল আর কি। কিন্তু এই কথাগুলো আমার বলেন, আমার এখনও মনে আছে যে সৌমিত্র, আই উড হ্যাভ বিন প্রাউড টু ডু এ ওয়ার্ক লাইক দিস, খুব ভীষণ ভালো লেগেছে তোমার কাজ। এই যে সদাশয়তা উনি দেখিয়েছিলেন, তারপর থেকে আজও অবধি সেটা রয়ে গেছে। খালি দুঃখের হচ্ছে যে ইতিমধ্যে এই গত 5-7 বছরে ওর হেলথটা এত ডিটোরিয়েট করেছে যে দেখা হলে, লাস্ট যেবার দেখা হলো প্রায় আমাকে চিনতে পারছিলেন না। শুনলাম নাকি এখন অনেকটা ভালো আছেন, তো 90 বোধহয় হলো বয়স, আমার থেকে অনেকটাই বড়। এই গত কয়েক মাস পাবলিক ফাংশনেও যাচ্ছেন মাঝে মধ্যে। হ্যাঁ, আগে থেকে ভালো আছেন। ওয়াহিদা রহমান বলছিলেন যে আপনার সঙ্গে কাজের একটা ডায়লগ ছিল যে তোকে নাচ দেখাবো বাবুজি, এরম ধরনের, তাতে আপনি একটা লুক দিয়েছিলেন। কোনো ভারতীয় অভিনেতা ওই রকম চোখের এক্সপ্রেশন দিতে পারেন? ওয়াহিদা আজও বিস্ময় প্রকাশ করেছেন। আমি জানি না। হ্যাঁ, আমি এইটুকুন বলতে পারি যে আমি একা নই, আমার সমস্ত বন্ধু বান্ধব, কফি হাউসের পঙ্গপাল, সবাই ছিল ওয়াহিদা ভক্ত। হ্যাঁ, ওয়াহিদা ভক্ত ছিল। এবং যখন অন্য সব হিরোইন কারুর সঙ্গে, পছন্দের হিরোইন কারুর সঙ্গে আমার কোনো ছবি অ্যানাউন্সড হতো, তখন সবাই একটু ঈর্ষাবোধ করতো। কিন্তু যখন ওয়াহিদার সঙ্গে ছবি করার কথা হলো, তখন সবাই খুব খুশি হলো, সবাইকে যেন ভাবলো যে তাদেরই রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি তাদের সঙ্গে অভিনয় করবো। তো সেই বন্ধু বান্ধবদের মতন মধ্যে থেকে একটা কথা আমি ওয়াহিদাকে বলেছিলাম যে 2 चीज़ों के लिए दिल चाहते हैं बन जाओ मुसलमान, एक है शीख कबाब,
दूसरी वहीदा रहमान। তো এটা উনি শুনে প্রচুর হেসেছিলেন এবং ওর মধ্যে বুদ্ধিমতী মেয়ে বলি উনি বলেছিলেন सौमित्री जी आपको मुसलमान बनना है तो बनिए, फिर वाहिदा को शीख कबाब मत बनाइए। অসম্ভব অ্যাট্রাকটিভ এবং বুদ্ধিমতী অভিনেত্রী ছিলেন। ওর সঙ্গে অভিনয় করে একটা মানে ওটা একটা প্রাপ্তি। ওই যে বলেছেন যে আমার কি এক্সপ্রেশন দেখেছেন, আমার ওসব মনে নেই, কিন্তু ওসব এক্সপ্রেশন অনেকটা তো স্বতঃস্ফূর্তভাবে আসে না একটা কাজ করতে গিয়ে। আপনার 70-এর দশকে একটা সাক্ষাৎকার পড়ছিলাম, তাতে আপনি বলছেন যে সব থেকে কোন নায়িকার সঙ্গে কাজ করতে ভালো লাগে এটা বলবো না, তার কারণ বন্ধু বিচ্ছেদ হতে পারে, ভুল বুঝতে পারে। এখন তো আর সে ভয় নেই। আপনার গোটা কেরিয়ারে সব থেকে পছন্দের নায়িকা মানুষ হিসেবে এবং অভিনেত্রী হিসেবে কারা? অভিনেত্রী হিসেবে কে এখন সবাই জেনে গেছে, সে সাবিত্রী চট্টোপাধ্যায়। সেটা নতুন করে বলা নেই। তবে এইটা বলবো যে আমি সাবিত্রীকে অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত প্রতিভা সম্পন্না একজন অভিনেত্রী ভাবলেও অন্যদের গুণগুলো আমি অ্যাপ্রিসিয়েট করতে শিখেছি বা জানি যে তাদেরও প্রত্যেকের নিজস্বতা একটা আছে। সাবিত্রীর একটা কি বলবো, এমন একটা গভীরতা, এমন একটা বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত জীবনের এমন একটা ছবি ওর অভিনয়ের মধ্যে ফোটে, সেই জন্য হয়তো আমি একটু বেশি ভক্ত ওর। কিন্তু অন্যরাও বেশ যথেষ্ট ভালোই অনেকের মধ্যে, ধরুন সুপ্রিয়া, সেই যে সমস্ত করেছে আমার সঙ্গে কাজ, স্বয়ম্বরা, স্বরলিপি, অয়নান্ত, এই সমস্ত ছবিতে মানে মিডল ক্লাস ওয়ার্কিং গার্লের যে রূপটা সে ফুটিয়ে তুলেছে সেটাও কিন্তু খুব অনন্যায়, মানে সেটাও কেউ সকলের মধ্যে দেখা যায়নি। এইরকম প্রত্যেকেরই নিজস্বতা একটা আছে, তাদের হয়তো একটা লিমিট আছে। মানে কমেডি আর ট্র্যাজেডি অনায়াসে অক্লেশে সাবিত্রীর মতন হয়তো সবাইকার আসেনি, কিন্তু এরাও নিজের অত্যন্ত মানে গুণী অভিনেত্রী। সুচিত্রা সেনকে আপনি খুব একটা নাম্বার দেন না অভিনেত্রী হিসেবে। আর দেখুন, সুচিত্রা সেন অসম্ভব সুন্দর দেখতে এবং আমার খুব বন্ধুও ছিলেন বই কি। তবে অভিনয়ের দিক থেকে সব সময় আমার তার অভিনয় আমাকে আকর্ষণ করতো না, এইটি বলাই ভালো। কিন্তু আবার অনেক সময় তার এমন মানে দক্ষতার পরিচয় দেখেছি, যেমন ধরুন সপ্তপদীতে তিনি ওই যে কি স্টেলা ব্রাউন নাকি নাম চরিত্রটির, তাতে কলেজের মেয়ে, সেই বয়সটা কি হতে পারে, সেটা তার থেকে অনেক ঢের বেশি বয়স উনি রোলটা করেছেন। হ্যাঁ, সেই রোলটা অত বেশি বয়সে করছেন এবং একটা তথাকথিত অর্থে কি বলবো, একটা প্রায় কচি খুকিপনা করছেন, সেটা যে কোনো অন্য লোক করলে হাস্যকর লাগতো, উনি কিন্তু অসাধারণ করেছিলেন, এরকম করেছেন। এবং ওই ছবিতে আর একটা ইনস্টেন্স আমি দিতে পারি ওর দক্ষতার, যেখানে উনি ওথেলোর ওই করা ডেসডিমোনার মানে সংলাপে লিপ দিয়েছিলেন, সেটাকে এরকমভাবে এত মানে দক্ষতার সঙ্গে দেওয়াটা আমি জানি না, আমি হলে পারতাম কিনা সন্দেহ। আপনাকে নাকি একটা সময় সুচিত্রা সেন বলেছিলেন, এই স্টারডম নিয়ে অনেক কিছু বলেছিলেন, যে মাটির কাছাকাছি। অনেকেই অনেক সময় এগুলো তো এগুলো ব্যক্তিগত বন্ধুত্বের সূত্রে উত্তমটাও আমাকে অনেক উপদেশ দিত। কিরকম? পুলু, তুই ওরকম করে ঘুরিস না যেখানে সেখানে, তুই ওরকম করে ঘুরলে তোর গ্ল্যামার চলে যাবে। আমি ওর সঙ্গে একমত হতাম না এবং যা করবার করিয়ে গিয়েছি। সুচিত্রা সেনও বলতেন যে আর্টিস্টদের সম্বন্ধে লোকের একটা কৌতূহল থাকা দরকার। আর্টিস্ট কি খায়, সে সোনার থালায় সোনার ভাত খায়, এইরকম ভাববে লোকে। তখন এই সত্যি কথা বলতে কি, আমার নিজের মনোবাসনা তো ঠিক এরই উল্টো ছিল, যে আর্টিস্ট সম্বন্ধে সেই ধ্যান ধারণাগুলো আমি ভেঙে দেবো। ছোটদের কাজ নিয়ে আপনার খুব উৎসাহ। কিছুদিন আগেও আমাদের এই স্টুডিওতেও সুকুমার রায়ের ছড়া নিয়ে আপনি এসেছেন। গুপি গাইন বাঘা বাইনের সময় আপনি বলেছিলেন যে এমন একটা ছবি হলো যেটা আমার ছেলেকে দেখাতে পারবো। এই মুহূর্তে বাংলায় ছোটদের কাজ সব ক্ষেত্রেই কি আপনার মনে হচ্ছে যে যথাযোগ্য হচ্ছে? না, এই ভূতের ছবিগুলোই তো ছোটদের হতে পারত। এখন যে বাংলা ছবিকে ভূতে পেয়েছে, অনেক ভূতের ছবি হচ্ছে, আমি একটা দুটো করছি, সেখানে
এই ছবিগুলোকে মানে একটা ওয়ান্ডারফুল এন্টারটেইনমেন্ট ফর চিলড্রেন এই হিসেবে তৈরি করা যেতে পারত। তা না করে এগুলো একটা স্পুফ, একটা পরিহাস, একটা এই হিসেবেই রাখা হচ্ছে। আবার সেই অর্থে যে একদম ট্রেমেন্ডাস একটা ভয়ের ছবি, হ্যাঁ, তাও কিন্তু হচ্ছে না। হরর ফিল্ম, মানে প্রপার হরর ফিল্ম, প্রপার হরর ফিল্মও কিন্তু এগুলো হচ্ছে না। তার থেকে ছোটদের করুক না, ভূতের গল্প। আপনার কবিতা কি সবসময় ব্যক্তিগত? মানে আপনি অভিনয়ের ক্ষেত্রে তো যে জায়গায় পড়ছিলাম যে চরিত্রটার মধ্যে ঢুকে পড়েন, কবিতার ক্ষেত্রে যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাই, ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং কখনো মেয়েকে নিয়ে, কখনো নাতি নাতনিদের নিয়ে সেই টাচগুলো পাই। তো কবিতার সৌমিত্র চট্টোপাধ্যায় কি অনেক ব্যক্তিগত, অনেক মানুষ সৌমিত্র? আমি এটা ঠিক বলতে পারবো না, জানেন। এটা বরঞ্চ আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনাদের কি মনে হয় আমার কবিতা সম্পর্কে, সেটি জানতে ইচ্ছে করে। আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, আমার একটা ভাবনা বলি, সেটা হচ্ছে আপনি আত্মজীবনী লিখবেন না এবং লেখার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, সম্ভবত লিখতে চানও না। কোথাও একটা কবিতায় আপনার আত্মজীবনী বা আপনি মানুষ সৌমিত্রের একটা রিফ্লেকশন থাকে। এইটা আপনি অনেকটা ঠিক কথা বলেছেন, যে কোথাও একটা আমি ব্যক্তিটার একটা পরিচয় ফুটে ওঠে হয়তো, এবং সেই ব্যক্তিটা মানে যখন অভিনয় করি বা নাটকও খানিকটা রচনা করি, সেখানে একটা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর প্রয়োজন হয়, জরুরি হয় জীবনকে, বিশ্বকে দেখার। কিন্তু যখন কবিতা লিখি তখন আমার সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গিটা সব থেকে বেশি প্রবল হয়ে ওঠে, যে আমার ভেতরকার যেটা কোনো জায়গায় অভিনয়ে আসে না, সেইটিকে টেনে আনবো। আমার ভেতরটা কেমন, এইটা একটু বেরিয়ে আসুক, এইটা চাই। এবং সেখানে আমার ইমোশনসগুলো, আমার সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা, সুখ, ব্যথা, বেদনা, এগুলো বেশি জায়গা পায়। সেখানে আমি অবজেক্টিভ থাকি না, সাবজেক্টিভলি এগুলোকে নিয়ে আসি, নিয়ে আনার চেষ্টা করি, এই বলতে পারি। আপনার দুটো মন্তব্য আমারই আগের সাক্ষাৎকারে আমি একটু আপনার কাছে ব্যাখ্যা চাইব। এক হচ্ছে, আপনি বলছিলেন যে আপনি আজকে এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সারা জীবন ধরে একটা ছবিতেই যেন অভিনয় করে গেছেন, এক। আর দুই হচ্ছে আপনার স্বপ্ন একজন আধুনিক মানুষের চরিত্রে রূপায়ণ করা, চরিত্রে অভিনয় করা। আধুনিক মানুষ আপনার মতে ঠিক কীরকম? সেইভাবে অনেক রকম আছে, আধুনিক মানুষ তো একরকম নয়। আয়নার সামনে দাঁড়ালেই তো একটা আধুনিক মানুষের দেখা পেতে। হ্যাঁ, অনেক রকমের আধুনিক মানুষ আছে, কিন্তু আধুনিক মানুষ বলতে ধরুন আজকে যে পরিমাণ একটা আধুনিক যুবককে ইঁদুর দৌড়ের মধ্যে ছুটতে হয়, আজ থেকে 50 বছর আগে এতটা ছুটতে হতো না, এতটা হতো না। অথচ সেদিন কিন্তু বেকারি আমাদের দেশে আরও বেশি ছিল। সেদিন একটা যুবক ছেলের চাকরি পাওয়াটা একটা বিরাট সমস্যা ছিল। তার উপর ছবির পর ছবি তৈরি হয়েছে, নভেলের পর নভেল লেখা হয়েছে। কিন্তু আজকে হ্যাঁ, চাকরি বাকরি করে খাচ্ছে, কিন্তু কোথায় যেন একটা মানে মুভিং পাথওয়ের মতন সেটার মধ্যে দিয়েই ছুটছে, যেটা আরও এগিয়ে যাওয়া যায়। এই জিনিসগুলো, এই আধুনিকতাগুলো খুব বেশিভাবে আসছে না। আর যেটা আসছে না সেটা সামগ্রিকভাবে আমাদের সমস্ত ভারতবর্ষের ছবিতেই আসে না। সেটা হচ্ছে দেশের যেটা 80% লোক যারা গ্রামে বাস করে, তাদের জীবন মানে 5% ফিল্মে এসে পৌঁছয় না। সেইটার আধুনিক জীবনটা কি, সেখানেও তো অনেক পরিবর্তন হচ্ছে। আজ থেকে 30, 40, 50 বছর আগে জলসেচের জন্য কটা পাম্প ব্যবহার হতো মাঠে, এখন তো সেগুলো অনেক কমানো হয়ে গেছে। সার কি ব্যবহার হতো, কোনো দিক থেকে আমাদের মানে জাতীয় জীবনের যেটা গরিষ্ঠ অংশ, তাদের আধুনিক জীবনটা কি, তার প্রতিফলনটা আসছে না। এইগুলো কবে আসবে আমার জানতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে। এবং মনে হয় যে কোনোভাবে যদি সেই আধুনিক
জীবনের কাহিনীতে আমি যদি অভিনয় করতে পেতাম তাহলে খুব ভালো হতো। আর আমার প্রথম প্রশ্নটা, এই যে গোটা জীবন ধরে একটাই ছবিতে অভিনয় করে যাচ্ছে, এই এটা- উপলব্ধিটা। এটা ঠিক যে সমস্ত চরিত্র নিয়ে বলেছিলাম তা নয়, এটা খানিকটা মানে কি বলবো, একটা উচ্ছ্বাসে সত্যজিৎ রায়ের সম্বন্ধে বলেছিলাম। অর্থাৎ মানিকদার সঙ্গে এই যে এতগুলো বছর, সেটা আমার মনে হয় না যে আমি 14টা না 15টা ছবিতে কাজ করেছি। আমার কিরকম মনে হয় যেন একটা এই ছবিতে কাজ করছিলাম। সেটা মানিকদার বিশাল যে উপস্থিতি, যে উপস্থিতি এখনো আমার মধ্যে রয়ে গেছে, যা আমাকে মানে কি বলবো থেকে থেকে ধাক্কা দেয়। এবং যখনই মন নুয়ে পড়ে, আমি খুব ডিপ্রেশনেও ভুগি, সবাই ভুগে, আমিও ভুগি, তখনই মনে হয় যে না, এই তো মানিকদার কাজ করেছেন, আমাকেও করতে হবে। সেই কাজ করার যে একটা মনে হয় যে অবিচ্ছিন্ন ধারা ছিল যেন, সেটা কোথাও ছিন্ন ছিন্ন হতে হতে আসেনি। সেই জন্য বলেছিলাম যে যেন একটাই ছবিতে কাজ করছিলাম। এবং সেখানে জীবনের প্রথম থেকে 1992 সাল অবধি, জীবনে মানে 1958 থেকে 1992, এই যে মানিকদার সঙ্গে একাধিক্রমে একটার পর একটা ছবি করা, এই জার্নিটা, সেটা মনে হয় দ্যাটস ওয়ান। এই আজকাল অনেক সময় ইমেলে থাকে না যে সৌমিত্র চ্যাটার্জি আলাদা নয়, ওয়ান ওয়ার্ড, মধ্যখানে কোনো স্পেস নেই, এটা বোধহয় ওয়ান ওয়ার্ডের মতন একই সঙ্গে চলে আসছে। সেই দিক থেকে বলেছিলাম। এবং এটা খানিকটা উচ্ছ্বাস করে বলা বলতে পারেন, একটু কাব্য করে বলা। সৌমিত্র চট্টোপাধ্যায় ডিপ্রেশন, এ তো বাঙালি যাকে দেখে জীবনবোধে সঞ্চারিত হয়, উদ্দীপ্ত হয়, তারও ডিপ্রেশন। এই ডিপ্রেশন যদি না থাকতো তাহলে আমার নিজেকে ইনসেনসিটিভ মানুষ মনে হতো। একজন সেন্সিটিভ মানুষের ডিপ্রেশন থাকেই কোনো কোনো সময়, কোনো জীবনের ক্ষেত্রে, সব সময় নয়। এবং একজন সেন্সিটিভ মানুষ যদি তার সেন্সিটিভিটিকে প্রোটেক্ট করতে চায়, তাকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে সেই ডিপ্রেশনের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়। তাকে ডিপ্রেশন যত বড়ই হোক না কেন, সেটাকে ছিন্ন ভিন্ন করে বলতেই হয় যে লাইফ ক্যানট স্টপ, মুভ অন। এটা নিজের কানের কাছে বারবার বলতে হয়। অন্তত আমাকে বলতে হয়, জানেন, আমাকে বলার সেরকম লোক খুব বেশি কেউ নেই বলি বটে, তবে আছেও বটে। আমার নাতি নাতনি, তাদের মুখের দিকে তাকালেই তো মনে হয় তারা কোনো কথা না বলেই তো বলছে যে এগিয়ে চলো, না গিয়ে আমার উপায় আছে নাকি। সেই জন্য ডিপ্রেশনটা কাটিয়ে উঠি যতদিন পারি। ধর্মবিশ্বাসের কথা হলো, আপনি পরজন্মে বিশ্বাস করেন? না, এখনো অবধি করি না। আমার মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে এইটি ভাবি যে ডাস্ট আন টু ডাস্ট, সমস্ত আবার আমার এলিমেন্টাল মানে পৃথিবীতেই ফিরে যাবে, আমি অন্যভাবে আবার আমার জন্মগ্রহণ করবো, এরকম আমি ভাবি না। আপনি স্ত্রীর পত্র দূরদর্শনের জন্য একবারই পরিচালনা করেছিলেন, তারপরে অন্য কোনো মাধ্যমে বা পরিচালনার ভূতটা ঘাড়ে চাপেনি কখনো আপনার? পরিচালনা মানে চিত্র পরিচালনার ভূতটা ঘাড়ে না চাপার সেখানেও একটা কনসিয়াস কারণ ছিল। সেই কারণটা হচ্ছে যে একটা ছবি করতে কম করে আমাদের সময় অন্তত 6 মাস সময় লাগতো। মানে ছবি একটা মাসে হয়তো 8 দিন শুটিং হলো, কোনো মাসে 10 দিন, কোনো মাসে 4 দিন, এরকম করে 40 দিনের মতন, 30 থেকে 40 দিন শুটিং ডেটস, এবং সেটা স্প্রেড ওভার এ পিরিয়ড অফ 6 মান্থস। সেই সময়টা আমাকে একদম একাগ্র হয়ে অন্য কাজ ছেড়ে দিয়ে কাজ করতে হতো। আমি অন্তত ছবি করাকে সেইভাবেই দেখি। সেইটে আমার
মানে অভিনেতা হিসেবে ব্যস্ততা সেইটা আমাকে অনুমতি দেয়নি কখনো। আমার লাইনও আমাকে ততটা ছেড়ে দেয়নি, আমিও ছেড়ে থাকতে পারিনি। এবং কিছুদিন পরে আর একটা জিনিস, সেটা স্বীকার করাই ভালো, আমি বুঝতে পেরেছিলাম যে ওই 6 থেকে 8 মাস যে আমি অভিনয় না করে থাকবো, অভিনয় থেকে আমি যে রোজগারটা করি সেটা তো বন্ধ থাকবে, সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। আমি কোনোদিনই, আমরা এখানে একটা ছোট্ট রিজিওনাল ইন্ডাস্ট্রি, এতে বাইরের থেকে যাই ভাবা হোক না কেন, এর রোজগারের পোটেনশিয়াল খুবই কম, এখনকার মতোও নয়, তখন তো আরও কম ছিল। সেই রকম একটা অবস্থায় তাহলে আমি কি করব, কি করে চালাবো? একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি, সেখান থেকে যারা গোড়ার থেকেই নাট্য চিত্র পরিচালনা করবেন বলে স্ট্রাগলের জন্য তৈরি হয়ে এসেছেন, করছেন, তাদের পক্ষে একরকম, কিন্তু আমার পক্ষে সেই স্ট্রাগলটা মধ্যপথে এসে নতুন করে শুরু করা সম্ভব হয়নি। আমি সেই জন্য আর ওদিকে বেশি এগোইনি। আমাদের আজকের সাক্ষাৎকারের শেষ অংশ, র্যাপিড ফায়ার। শেক্সপিয়ার না বার্নেট শ? শেক্সপিয়ার। সুকুমার রায় না রবীন্দ্রনাথ ঠাকুর? এটা তো মানে প্রায় জামাই টাকানো হয়ে যাবে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমার চলবে না, কিন্তু ভালো করে ভেবে দেখলে সুকুমার রায় না থাকলে আমার চলতো না। এটাও জামাই ঠকানো উত্তরই হলো। আপনার মা রবীন্দ্রনাথের মৃত্যুতে, আমি একটা লেখায় পড়ছিলাম আপনার, যে খুব কেঁদেছিলেন। আপনি বুঝেছিলেন যে কিভাবে একজন গৃহবধূ, আলোকপ্রাপ্তা গৃহবধূ কিন্তু রিলেট করতে পারেন রবীন্দ্রনাথের সঙ্গে। শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? কবি শক্তি চট্টোপাধ্যায়, বন্ধু সুনীল। সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী না সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়? ছবির সঙ্গীত পরিচালক হিসেবে সত্যজিৎ রায়, কিন্তু সুরস্রষ্টা, সঙ্গীত স্রষ্টা হিসেবে সলিল চৌধুরীর কোনো জুড়ি নেই। মানে রবীন্দ্রনাথের পরে ওর নামই আসে, কিন্তু শুধু ছবি কি করে তার ব্যাকগ্রাউন্ড করতে হয়, এটা কিন্তু সত্যজিৎ রায়ের একটা শিক্ষা। স্কুল। ফেস্টিভ্যালের সাফল্য না বক্স অফিস? আমার মনে হয় যে এই দুটোর মাঝামাঝি খোঁজাই তো সবসময় চেষ্টা করা উচিত। ইনফ্যাক্ট এই দেয়ালটা তো ক্রমশ ভেঙেও যাচ্ছে। হ্যাঁ, এই পথের পাঁচালী, যে মানে বাংলাতে যত ছবি হয়েছে তার মধ্যে 3টি কি 4টি সব থেকে যে অর্থ করি ছবি যা, তার মধ্যে একটি, কিন্তু সেটা তো ফেস্টিভ্যালেরও ছবি। সেটি তো ভারতবর্ষকে, শুধু ভারতবর্ষের ছবিকে নয়, ভারতবর্ষকে অনেক ক্ষেত্রে চিনিয়েছে পৃথিবীর কাছে। ঝিন্দের বন্দি না ক্ষুদিত পাষাণ? ঝিন্দের বন্দি। সীতাপতি না ময়ূরবাহন? ময়ূরবাহন। সহ অভিনেতা হিসেবে উত্তম কুমার না শুভেন্দু চট্টোপাধ্যায়? উত্তম কুমার। নায়ক না অ্যান্টনি ফিরিঙ্গি? অফকোর্স নায়ক। পরিচালক অপর্ণা সেন না সহ অভিনেত্রী অপর্ণা সেন? এটা একটু শক্ত। যাই হোক, আমি পরিচালককেই বেছে নিচ্ছি, কেন তিনি একজন এমনই উল্লেখযোগ্য পরিচালক যে নাকে আপনি না বাইরে দাঁড় করিয়ে রেখে আপনি ছবি করতে পারবেন না। বন্ধু শর্মিলা ঠাকুর না সহ অভিনেত্রী শর্মিলা ঠাকুর? বন্ধু। মানে এই জন্যে, তার কারণটা বলছি যে এই 50 বছরের ওপর এমন একটা অটুট বন্ধুত্ব যা আমাদের দুজনকারই কাছে অত্যন্ত মূল্যবান। ওয়াহিদা রহমান না তনুজা? এখানে তো আবার সেই বন্ধুর প্রশ্নটা চলে আসবে। দুজনেই খুব ভালো অভিনেত্রী, তনুজাকে আমি বেছে নেব। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। কৃষ্ণনগর না কলকাতা? এটাও তো মুশকিল। ওই কৃষ্ণনগর বুকের মধ্যে নিয়েই তো কলকাতায় ঘুরে বেড়ায়। টিকটিকি না রাজালিয়ার? এটাও আমাকে খুব বিপদে ফেলা। আপাতত লিয়ার কি বেছে নিচ্ছি। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় না কবি সৌমিত্র চট্টোপাধ্যায়? সেটা তো, এইটা আমার পারভেন্স নয়, মানে এটা অন্যরা বলবে। সৌমিত্রবাবু, এই সাক্ষাৎকারের শেষে আপনার
এই যে বিভিন্ন সৃষ্টি, কখনো আপনার অভিনেতা হিসেবে আপনার সংলাপ, কখনো নাট্যকার হিসেবে আপনার কলম থেকে যা বেরিয়েছে, সাম্প্রতিককালের যার প্রতিফলন আছে দেখতে পাচ্ছেন, সেরাম যদি যে কোনো আপনার কবিতা, নাটক কোনো একটা অংশ থেকে আমাদের বলেন, যেটা মনে হচ্ছে যে কোথাও একটা এই সমকালের প্রতিফলন ঘটছে। আমার নিজের কবিতা আমার আমার মনেই থাকে না, মানে মনে না রাখার অভ্যাস আমায় তৈরি করতে হয়েছিল। সত্যি সত্যি কীরকম? আমাদের একজন ইয়ে মানে অগ্রজ স্থানীয় একজন আছেন, এখনও আছেন, তিনি আমার থেকে 3 ক্লাস ওপরে পড়তেন, গৌরমোহন মুখোপাধ্যায়। তিনি আমাদের লেখার অনেক দীক্ষাগুরু বলা যায়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তিনি আমাকে বারবার বলতেন, নট এ ডে উইদাউট এ লাইন, প্রত্যেক দিন লিখবে। কিন্তু সেই সঙ্গে বলতেন যে যে কবিতাটা লিখবে, লিখে ওই 2-4 দিন বন্ধু বান্ধবদের শোনানো হয়ে গেলে ওটা ভুলে যাবে, তা নাহলে তুমি তারপরের কবিতাটা লিখতে পারবে না। সত্যি সত্যি চেষ্টা করে আমার সেটা করতে হয়েছিল। এখন হয়তো অফ অ্যান্ড কোনো সময় মাথায় আসে একটা লাইন, কিন্তু সাধারণভাবে আমি আমার কবিতা মনে রাখি না। এটার আর একটা হয়তো সম্ভাবনা ছিল যে যদি আমি অনেক জায়গায় কবিতা নিজের বলতে যেতাম, তাও যাই না, যেখানেই যাই আমি আবৃত্তিকার হিসেবে যাই, সেখানে আমার একটা কি বলবো, আমার একটা মেন্টাল ব্লক হয়। আমি যে ভাবি রবীন্দ্রনাথের কবিতা বলছি, জীবনানন্দ বলছি, কি সুভাষ মুখোপাধ্যায় বলছি, এমনকি শক্তি সুনীলের কবিতা বলছি, আমি নিজের কবিতা তাদের পাশে কেন বসাবো? এটা একটা দুর্বিনয় বলে আমার মনে হয়, বা একটা অযৌক্তিক একটা সুবিধে নেওয়া বলে মনে হয়, বা আপনার বিনয়। হ্যাঁ, না আমি সেই জন্য করি না। কিন্তু যেখানে আমায় কবি হিসেবে ডাকা হয় কবি সম্মেলনে, সেখানে গিয়ে আমি অজস্র কবিতা পড়ি, সেখানে আমার কোনো অসংকোচ হয় না, কারণ আমি যেমন লিখেছি তার দায়িত্ব তো আমার, সেখানে কবি হিসেবে আমি এসেছি। ওইটার অভ্যাস বেশি না থাকার ফলে আরও আমার মাথায় থাকে না, সেই জন্য আমি বরং আজকে মার্জনা চেয়ে নিচ্ছি এইগুলো না বলে। আমি একটা আমাদের এক মহাকবির কবিতাই বলবো, সেইটা বলে আজকে আপনার কাছ থেকে এবং সমস্ত শ্রোতা দর্শকের কাছ থেকে বিদায় নেব। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণাকো তব মন কোকো নদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে নাকো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহমা শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর হইতে বর দেহ দাসে সুবর দে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরতে। অসাধারণ সৌমিত্রবাবু, আপনার প্রতি বাঙালির ভালোবাসা চিরস্থায়ী, চিরস্থির এবং অবশ্যই অমর। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু এই অকপট সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ রইলাম। ভালো থাকবেন আপনি। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।